একজনের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। এই অভয়ার মৃত্যুর পরে যখন মেডিকেল কলেজগুলিতে আন্দোলন তীব্রতর হলো, তখন আপনারা কি জানতে পারলেন এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে থ্রেট কালচার বলে একটি বিষয়। বিষয়টি কি? যখন একটি ছাত্র বা ছাত্রী মেডিকেল কলেজে পড়তে আসে, যখন একজন জুনিয়র ডাক্তার সে যখন এমডি করতে কলেজে আসে, তখন তাদের উপরে বিভিন্নভাবে নানা রকম জিনিস চাপিয়ে দেওয়া হয়। তাদের সত্যি কথা বলতে ভয় দেখানো হয়, তাদের উপর অত্যাচার করা হয়, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়, ছাত্রীদের উপরে নানা রকমের যৌন নির্যাতন করা হয়। এই ঘটনাগুলো যারা ঘটায় তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা হুমকি দেয়, তারা ভয় দেখায়, তারা বলে প্রাণে মেরে দেব, তারা বলে হাত পা ভেঙে দেব, গঙ্গার জলে ভাসিয়ে দেব, বাড়ি দিতে পারবে না। এই যে ভয় দেখানোর সংস্কৃতি, এটাকেই বলা হচ্ছে থ্রেট কালচার। এই থ্রেট কালচার চালায় কারা? আপনারা জানেন, যারা শাসক দল তারাই থ্রেট কালচার চালাতে পারে, কারণ তারা জানে যে তারা এইসব করলে এই যে পুলিশ সাহেব দাঁড়িয়ে রয়েছেন এরা কিছু করবে না। সরকার বলে দেয় যে তোমরা গাজওয়ারি করো, তোমরা ভাঙচুর ভয় দেখাও, তোমরা মারো, তোমরা ধর্ষণ করো, তোমরা খুন করো, আমরা আছি। তোমরা গায়ের জোরে রাজত্ব কায়েম করো যাতে আমরা ভোটটা পাই, আমরা ক্ষমতা পাই, আমরা পয়সা চুরি করতে পারি, আমরা ডাকাতি করতে পারি, কেউ কিছু বলতে পারবে না। সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখার এই ষড়যন্ত্র যন্ত্রের নাম থ্রেট কালচার। এই থ্রেট কালচার সমস্ত মেডিকেল কলেজগুলিতে একদম পরিবর্তন করে বসে আছে। এই আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, নার্সিং স্টাফেরা, সাধারণ কর্মীরা একত্রিত হয়ে এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই লড়াইয়ের ফলে আরজিকর মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সহ আরো বিভিন্ন জায়গায় এই আইডেন্টিফাই করা গেছে। আরজিকর মেডিকেল কলেজে 100-র বেশি ছাত্রছাত্রী তারা অভিযোগ জমা দিয়েছে, প্রায় 50 জন ছাত্রী অভিযোগ জমা দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ এর বিচার করেছে, এনকোয়ারি কমিটি করে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসির যে কনস্টিটিউশন সেটাকে মেনে তারা বিচার করে 59 জন ছাত্রকে আরজিকর মেডিকেল কলেজে তারা শাস্তি দিয়েছিল এবং সাধারণ ছাত্ররা ভেবেছিল এইভাবে বুঝি কলেজগুলোকে দুর্নীতি মুক্ত এবং থ্রেট কালচারের থেকে মুক্ত করা যাবে। আশার আলো দেখছিল সবাই, যেভাবে বুঝি আমরা আন্দোলন করতে করতে একটা মুক্ত পরিবেশ তৈরি করতে পারবো যেখানে আরেকটি অবহেলা ঘটবে না। কিন্তু আমরা কি দেখলাম? নবান্নে যে বৈঠক হলো আমাদের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে মুখ্যমন্ত্রীর, সেখানে আমরা দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রী কাদের পক্ষ নিলেন? তিনি পক্ষ নিলেন এই থ্রেট কালচার অভিযুক্তদের। তিনি বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নাকি অভিযুক্ত বলা যায় না। তাদের কি বলে সেটা কোনো ডিকশনারিতে লেখা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যদি অভিযুক্ত না বলা হয় তাহলে আর কি বলা হবে এটা কিন্তু কোনো অভিধানে লেখা নেই। হয়তো উনি কোনো অভিধান লিখবেন হিন্দিং শর্ট, সেখানে উনি লিখবেন। আমরা কি দেখলাম? তারপরে তিনি বললেন কোনো কলেজের প্রিন্সিপাল কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। তার বিরুদ্ধে পারবে না, বললেন যারা থ্রেট কালচারে যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ শাস্তি দিতে পারবে না। কিন্তু ভারতবর্ষে যে আইন রয়েছে, মেডিকেল কাউন্সিল, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে কনস্টিটিউশন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে কলেজের প্রিন্সিপালরা, ডিরেক্টররা যারা এরকম ইনডিসিপ্লিন করেছে তাদের বিরুদ্ধে শাস্তি দিতে পারে এবং এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল জাস্টিস। আপনার বাড়িতে যদি আপনার বাচ্চা কোনো গন্ডগোল করে তাহলে আপনি কি বলবেন যে পাড়া দাদায় শাস্তি দেবে, নাকি আপনি তার কানটি মূলে ধরবেন, তাকে বলবেন এরকম আর কোনোদিনও করবে না? কি হয়? এটাই তো হওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন কলেজের প্রিন্সিপালদেরকে দাঁড় করিয়ে যে তোমরা শাস্তি দিতে পারবে না। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যের বিষয়, আমাদের কোনো প্রিন্সিপাল সাহেব এটুকু সাহস দেখালেন না যে ওনার মুখের উপর একটা নোটিফিকেশন ছুড়ে দিয়ে বলা যে আমরা এটা মানি না। সবাই মাথা নিচু করে তারা মেনে নিলেন। তাহলে আমরা যে মেরুদণ্ড দিয়েছিলাম কলকাতা পুলিশকে, বিনীত গোয়েলকে, আমাদের মনে হচ্ছে আরো মেরুদণ্ড আমাদের অর্ডার করতে হবে এই কলেজগুলোর প্রিন্সিপালদের জন্য। এই মেরুদণ্ড আমাদের দিতে হবে।
কি দেখলাম আমরা? এই ঘটনা ঘটার পর যখন কলকাতা হাইকোর্টে কেস উঠলো, তখন আরজি কর মেডিকেল কলেজের যখন কেসটা চলছিল, আরজি করের প্রিন্সিপালের যিনি লয়ার, তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন, আমরা তো হুজুর কোনো শাস্তিই দিইনি, ব্যাস আমাদের আইন তো তার চোখে পর্দা বাঁধা আছে। তারা বললেন শাস্তি যখন দেয়নি তাহলে কিসের সাসপেনশন, সবাই জয়েন করে যাও। তাহলে এই তো পরিস্থিতি। বর্ধমান মেডিকেল কলেজে যখন কেসটি হাইকোর্টে উঠলো, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল কোনো লয়ারই দিলেন না, একতরফাভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। তাহলে রাজ্য সরকার ন্যাক্কারজনকভাবে, অত্যন্ত নির্লজ্জভাবে এই অপরাধীদের পাশে দাঁড়িয়েছে। তাহলে এই তো আমাদের দেশের অবস্থা, এই আমাদের রাজ্যের অবস্থা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একত্রিত হয়ে লড়াই না করি, তাহলে এই স্বাস্থ্য ভবন যে দুর্নীতির বাসা, দুর্নীতির ঘুঘু, যেখানে একটা সিসিটিভি ক্যামেরা 12,000 টাকার জায়গায় 3 লক্ষ টাকায় বিক্রি হয়, সেখানে এদেরকে কে সব দেখাবে? তাহলে এইভাবে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি এই কারণেই, কেননা কলেজগুলোকে স্বাধিকার ধ্বংস করে দিচ্ছে। কোনো মেডিকেল কলেজের যদি কোনো স্বাস্থ্য ব্যবস্থা না থাকে, তাহলে এই থ্রেড কালচারের পান্ডা একের পর এক তৈরি হবে এবং এই অবহেলার মতন ঘটনা একের পর এক ঘটতে থাকবে। তাহলে একে আমরা মেনে নেব বন্ধু? তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন কন্টিনিউ করতে হবে, আন্দোলনকে তীব্রতর করতে হবে। আন্দোলনের বিভিন্ন ফেজ থাকে, এই ফেজে কলেজগুলো স্বাধিকার রক্ষা এবং কলেজগুলোতে যদি শাস্তি দিতে পারে, এই দাবিতে আমাদের আন্দোলন করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের অনেক গর্ব ছিল। আমরা অনেকেই ভাবতাম যে বিচার বুঝি মানুষ পাবে, কিন্তু আমরা কি দেখলাম, সেই কবে আমাদের কথা লিখে গেছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা কি এখন তাই দেখছি না? 100 দিনের বেশি পেরিয়ে গেল, বিচার কোথায়? আমরা জানি যে আমাদের দেশে বিচার সাধারণ মানুষ কি পায়? পায় না। যখন এরকম ঘটনা ঘটে, যখন নারীদের উপরে এরকম লাঞ্ছনা ঘটে, নিপীড়ন ঘটে, তখন তারা যখন পুলিশের কাছে যায়, পুলিশ তো সে কেস নেয় না বেশিরভাগ ক্ষেত্রে। আমার একটা কথা যে পুলিশরা এরকম ঘটনা ঘটান, তাদের সেই মেয়েদের বাপ মাকেই তারা জেলে পুরে দেয়, এরকম ভাবে তারা ঘটনা ঘটায়, বিচার হয় না। এই কোর্টে লড়তে গেলে যে ফিস দিতে হয়, কজন মানুষ সেটা দিতে পারে? ফলে বাস্তবে কিন্তু ভারতবর্ষের মানুষ বিচার পায় না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টে গেছি, সিবিআই তদন্ত করছে, এর চেয়ে বড় তাদের বিচারের ব্যবস্থা ভারতবর্ষে নেই, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিচার কিন্তু মানুষ পাচ্ছে না। তাহলে এরকম যদি না হয়, একের পর এক অভয়ার ঘটনা ঘটার পর 10টা ঘটনা ঘটে গেল, তাহলে কোথাও বিচার মানুষ পাচ্ছি না, তাহলে অপরাধী কী হবে? তাহলে সাহস তাদের বেড়ে যাবে আরও। এই বিচার ব্যবস্থা আমাদের চিনে নিতে হবে এবং এর উপরে চাপ সৃষ্টি করতে হবে। একমাত্র গণ আন্দোলনই পারে এদের উপর চাপ সৃষ্টি করতে, নাহলে কিন্তু এই কোর্টের বিচারের শুধুমাত্র দিলেই হবে এবং অপরাধীরা একের পর এক পার পেয়ে যাবে। তাই আমাদের আন্দোলন আরও তীব্রতর করার প্রয়োজন। এই আন্দোলনকে আমরা আরও দীর্ঘস্থায়ী করতে চাই। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর খোরাম এবং নাসিরুদ্দিনের পক্ষ থেকে আজকে যে ডেপুটেশন দিতে এসেছি, আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে বলতে চাই যে কলেজগুলিতে আপনারা কীভাবে কেন এই অপরাধীদের সঙ্গে দাঁড়াচ্ছেন? ট্রেড সিন্ডিকেটের পান্ডাদেরকে আপনারা কেন আশকারা দিচ্ছেন? আপনারা কি চান যে মেডিকেল কলেজেও তাকে পরে এরকম ঘটনা ঘটুক? এই দাবি নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয়, ততক্ষণ আমরা আন্দোলনকে চালিয়ে যাব। আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে, এই দাবি রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।